2026 সালের বাংলাদেশ একের পর এক দুর্নীতি, লুটপাট আর সিন্ডিকেটের খবরের ভিড়ে সাধারণ মানুষ প্রায় ভুলতে বসেছিল ধর্মীয় প্রতিষ্ঠানে দেওয়া কোটি কোটি টাকার দানের প্রকৃত হিসাব আদৌ কোথায় যায়। দেশের বিভিন্ন মাজার, দরগা কিংবা ধর্মীয় স্থানে বছরের পর বছর ধরে আমরা শুনে এসেছি দান বাক্স খুলে পাওয়া গেছে কয়েক কোটি টাকা, কিন্তু সেই টাকার শেষ গন্তব্য কোথায়, কার হাতে যায়, কিভাবে খরচ হয়, এর কোনো সুস্পষ্ট জবাব সাধারণ মানুষ কখনোই পায়নি। আর ঠিক এই অন্ধকার জায়গাটিতেই প্রথমবারের মতো আলো ফেলেছিলেন সিলেটের আলোচিত জেলা প্রশাসক সারওয়ার আলম। এমন এক সাহসী পদক্ষেপ তিনি নিয়েছিলেন যা বহু বছরের গোপন বাস্তবতাকে দেশবাসীর সামনে উন্মুক্ত করে দিয়েছিল। সারওয়ার আলম কার্যত প্রমাণ করেছিলেন যুগের পর যুগ ধরে ধর্মীয় আবেগকে পুঁজি করে গড়ে উঠেছে এক বিশাল আর্থিক সিন্ডিকেট, যেখানে রাজনীতিবিদ, প্রশাসনের কিছু অসাধু ব্যক্তি, মাজারের খাদেম এবং স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী সবাই মিলে কোটি কোটি টাকার অদৃশ্য প্রবাহের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রেখেছিল। সাধারণ মানুষ বিশ্বাস থেকে দান করেছে, কিন্তু সেই অর্থের বড় অংশ মানুষের কল্যাণে নয়, বরং চলে গেছে একটি অদৃশ্য ক্ষমতাশালী চক্রের হাতে। অথচ এই অন্ধকারে আলো ফেলার পুরস্কার হিসেবে সারওয়ার আলম পেয়েছেন সম্মান নয়, বরং আকস্মিক প্রশাসনিক তিরস্কার এবং নাটকীয় বিদায়। কিন্তু ঠিক একই ঘটনার কয়েকদিন পরেই দেশের আরেক প্রান্তে ঘটে যায় সম্পূর্ণ বিপরীত এক দৃশ্য, যেখানে সিলেটে একজন জেলা প্রশাসককে দান বাক্সে স্বচ্ছতা আনার চেষ্টা করায় সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে কিশোরগঞ্জে আরেক জেলা প্রশাসক একই ধরনের স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে পুরো দেশকে তাক লাগিয়ে দিয়েছেন। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দান বাক্স খুলে এবার পাওয়া গেছে প্রায় 16 কোটি টাকা। শুধু টাকার অঙ্কেই নয়, পুরো প্রক্রিয়াটির স্বচ্ছতা, নিরাপত্তা এবং প্রশাসনিক ব্যবস্থাপনা দেখে এখন সারা দেশে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে: ডিসি সারওয়ার আলম কি আসলেই সিলেটের মাজারে কিশোরগঞ্জের এই সফল মডেলটাই বাস্তবায়ন করতে চেয়েছিলেন? শনিবার 27 জুন কিশোরগঞ্জের নরসুন্ধা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ সকাল 7টা থেকে শুরু হয়েছে এক বিশাল প্রশাসনিক কর্মযজ্ঞ। একে একে খোলা হচ্ছে 9টি বিশাল দানবাক্স। বস্তার পর বস্তা ভর্তি হয়ে বেরিয়ে আসছে টাকা। টানা 13.5 ঘন্টার ম্যারাথন গণনা শেষে রাত 8:30টায় আনুষ্ঠানিক ঘোষণা আসে, এবার পাওয়া গেছে 15,90,80,146 টাকা। শুধু বাংলাদেশি মুদ্রা নয়, মিলেছে মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, সৌদি রিয়াল, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এবং রূপা। অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র 6 মাস আগে এই একই দান বাক্স খুলে পাওয়া গিয়েছিল প্রায় 11,78,00,000 টাকা। মাত্র অর্ধ বছরে সেই অঙ্ক বেড়ে প্রায় 16 কোটিতে পৌঁছানো মানে মানুষের বিশ্বাস কতটা গভীর তার বড় প্রমাণ আর হতে পারে না। সকালে পুরো কার্যক্রম শুরু হয় জেলা প্রশাসক এবং পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের সরাসরি উপস্থিতিতে। দানবাক্সে টাকা রাখতে প্রয়োজন হয় 43টি বড় বস্তা। এরপর বস্তাগুলো মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে শুরু হয় বিশাল গণনার প্রক্রিয়া। অংশ নেয় মাদ্রাসার 400-এর বেশি ছাত্র, রূপালী ব্যাংকের 130 কর্মকর্তা, মসজিদের নিজস্ব 35 জন স্টাফ এবং জেলা প্রশাসনের 19 জন কর্মকর্তা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা ব্যবস্থা। পুরো কার্যক্রম তদারকি করেন 13 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দায়িত্বে ছিল 40 জন পুলিশ সদস্য, র্যাবের এলিট ফোর্স এবং 20 জন আনসার সদস্য। অর্থাৎ সাধারণ মানুষের দেওয়া প্রতিটি টাকার নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের পুরো প্রশাসনিক কাঠামোই মাঠে উপস্থিত ছিল। এখানেই তৈরি হয় সিলেটের সঙ্গে সবচেয়ে বড় তুলনাটা। কিশোরগঞ্জে যেখানে দানবাক্স খোলা থেকে ব্যাংকে জমা পর্যন্ত প্রতিটি ধাপ সম্পূর্ণ স্বচ্ছ এবং রাষ্ট্রীয় তত্ত্বাবধানে পরিচালিত হয়, সেখানে সিলেটের ঐতিহাসিক শাহজালাল মাজারে বছরের পর বছর ধরে কোটি কোটি টাকার দানের কোনো স্বচ্ছ হিসাবই ছিল না। অনেকেই প্রশ্ন করেন, কেন শুধু পাগলা মসজিদের সভাপতি একজন জেলা প্রশাসক? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসে। 80-এর দশকের শেষ দিকে এবং 90-এর দশকের শুরুতে পাগলা মসজিদের দানের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তখন স্থানীয় প্রভাবশালী মহল এবং কিছু ব্যক্তির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ উঠতে শুরু করে। মানুষের ধর্মীয় আবেগকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের মাফিয়া গোষ্ঠী তৈরি না হয়, সেজন্য সরকারের সিদ্ধান্তে একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়। সিদ্ধান্ত হয় পদাধিকার বলে জেলার বর্তমান ডিসি হবেন সভাপতি। এই ব্যবস্থার ফলে কোনো ব্যক্তি বা পরিবার কখনোই এই অর্থের একচ্ছত্র নিয়ন্ত্রণ নিতে পারেনি। প্রতিটি টাকার অডিট হয়, সব টাকা ব্যাংকে জমা হয়। সরকারি হিসাবের বাইরে 1 টাকাও
বের হওয়ার কোনো সুযোগ নেই। ডিসি সোহানা নাসরিন স্পষ্ট জানিয়েছেন, এই অর্থ কোনো ব্যক্তিগত কাজে ব্যবহার করা যায় না। এই টাকা দিয়ে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স। জেলার অসহায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় অনুদান দেওয়া হয়। দরিদ্র রোগীদের চিকিৎসায় বড় অঙ্কের সহায়তা দেওয়া হয়। অর্থাৎ মানুষ যে টাকা দান করছে সেই টাকা শেষ পর্যন্ত আবার মানুষের কাছেই ফিরে যাচ্ছে। এখন আবার ফিরে আসি সিলেটে। যখন ডিসি সারওয়ার আলম শাহজালাল মাজারের দান বাক্স সিলগালা করেছিলেন এবং মাত্র 3 দিনে 17,65,000 টাকার হিসাব সামনে এনেছিলেন, তখন অনেকেই ভেবেছিল এটি হয়তো ব্যক্তিগত কোনো পদক্ষেপ। কিন্তু প্রশাসনিক বিশ্লেষকদের মতে বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। সারওয়ার আলম আসলে বুঝতে পেরেছিলেন সিলেটের মাজারে প্রতিদিন যে বিপুল পরিমাণ অর্থ জমা হয় সেটির কোনো কার্যকর রাষ্ট্রীয় নজরদারি নেই। একটি বংশানুক্রমিক খাদেম সিন্ডিকেট দীর্ঘদিন ধরে পুরো ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ ধরে রেখেছে। তিনি চেয়েছিলেন এই ব্যবস্থার পরিবর্তন আনতে। তিনি চেয়েছিলেন কিশোরগঞ্জের পাগলা মসজিদের মতো একটি রাষ্ট্রীয় স্বচ্ছ মডেল সেখানে চালু করতে। ভাবুন একবার, শাহজালাল মাজারে প্রতিদিন লাখ লাখ মানুষ আসে। দানের পরিমাণ অনেক সময় পাগলা মসজিদের চেয়েও বেশি। যদি সেই টাকা সরাসরি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে যেত, তাহলে সেই অর্থ দিয়ে সিলেটের দরিদ্র মানুষের চিকিৎসা, রাস্তাঘাট উন্নয়ন, আধুনিক এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠান, কত কিছুই না করা যেত। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। এই অর্থের উপর বহু বছরের এক অদৃশ্য নিয়ন্ত্রণ ছিল, আর ঠিক সেই জায়গাতেই আঘাত করেছিলেন সারওয়ার আলম। ফলাফল আকস্মাৎ বদলি, প্রশাসনিক চাপ এবং দায়িত্ব থেকে বিদায়। আজ দেশের মানুষ দুটি দৃশ্য পাশাপাশি দেখছে। একদিকে কিশোরগঞ্জের পাগলা মসজিদ, যেখানে প্রায় 16 কোটি টাকা সম্পূর্ণ স্বচ্ছ ব্যবস্থাপনায় মানুষের কল্যাণে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে সিলেট, যেখানে একই ধরনের স্বচ্ছতা আনার চেষ্টা করতেই একজন সৎ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন একটাই, দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মানুষ যে কোটি কোটি টাকা দান করছে, সেই অর্থ কি জনগণের কল্যাণে ব্যবহার হবে, নাকি অদৃশ্য সিন্ডিকেটের পকেটেই হারিয়ে যাবে? ডিসি সারওয়ার আলম হয়তো সিলেট ছেড়েছেন, কিন্তু তিনি এমন এক প্রশ্ন রেখে গেছেন যার উত্তর আজ পুরো বাংলাদেশ জানতে চাইছে। কারণ ইতিহাস বলে, যখন কোনো সৎ কর্মকর্তা অন্ধকারে আলো জ্বালানোর চেষ্টা করেন, তখন সবচেয়ে বেশি ভয় পায় তারাই যারা বছরের পর বছর সেই অন্ধকারকে নিজেদের সম্পদ বানিয়ে রেখেছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতের বাংলাদেশ কোন মডেল বেছে নেয়, কিশোরগঞ্জের স্বচ্ছতা নাকি সিলেটের অদৃশ্য সিন্ডিকেট? দর্শক, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।